আচ্ছা, আমরা ট্রান্সপোর্ট অফ অক্সিজেন পড়ব। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এখানে অ্যালভিওলাই থেকে যে অক্সিজেনটা আসছে সেটা 3% প্লাজমা দিয়ে যাচ্ছে, বাকি 97% হিমোগ্লোবিনের সাথে আরবিসি দিয়ে যাচ্ছে। তো এখানে হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন তৈরি করে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন স্ট্রাকচার। হিমোগ্লোবিন 280 মিলিয়ন মলিকুলস রয়েছে একটা আরবিসির মধ্যে। 4টে হিম রয়েছে, আয়রনের সাথে জোড়া অবস্থায় যাচ্ছে, হিমোগ্লোবিন ফর্ম করে। আচ্ছা, এবার আমরা দেখছি ফ্যাক্টরস, যেটা কি হচ্ছে এখানে। এটা অ্যালভিওলাই, এখানে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন রয়েছে। এই হিমোগ্লোবিন আসছে টিস্যুর কাছে, এসে ওরা অ্যাট এ টাইম একটা অক্সিজেনকে দিচ্ছে। এমনিতে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের অ্যাফিনিটি খুব বেশি, কিন্তু এমনিতে সহজে অক্সিজেনও টিস্যুকে দিতে চায় না। কিন্তু যখন টিস্যুর মধ্যে রেসপিরেশন চলছে, সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। সেই কার্বন ডাই অক্সাইড চলে আসছে আরবিসিতে। সেই কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, এবং সেই কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট করে সেখানে H+ আর H3CO3 আয়ন তৈরি করছে। তো এই যে কার্বনিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই সঙ্গে H+ আয়ন তৈরি হচ্ছে, তাহলে কার্বন ডাই অক্সাইড এসে হিমোগ্লোবিনের সাথে লাগছে, আবার সাথে সাথে H+ আয়নে এসে হিমোগ্লোবিনের সাথে লাগছে। তাই কার্বন ডাই অক্সাইড আর H+ আয়নের কনসেন্ট্রেশন যখন বাড়ছে, তখন কী হচ্ছে, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কমে যাচ্ছে, অর্থাৎ হিমোগ্লোবিন তখন অক্সিজেনকে ছাড়তে শুরু করছে। তো এইভাবে অক্সিজেন দিয়ে দিচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড এসে আসার জন্য অক্সিজেনটা হিমোগ্লোবিন টিস্যুকে দিতে পারছে। এবার এই অবস্থায় কার্বন ডাই অক্সাইড টিস্যুর থেকে বেরিয়ে এসে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি কার্বন ডাই অক্সাইড কীভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। কার্বন ডাই অক্সাইড কীভাবে হচ্ছে, এখানে এটা প্লাজমা, এখানে টিস্যু থেকে চলে আসছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টেশন দুভাবে হচ্ছে। 7% ডিজলভড হচ্ছে প্লাজমায়, সেইভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, আর বাকি 93% আরবিসি দিয়ে হচ্ছে। এবার বাকি এই যে 93% আরবিসির মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, তার মধ্যে 20 থেকে 25%, মানে অ্যাপ্রক্সিমেটলি 30% এখানে হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড হয়ে একটা কম্পাউন্ড তৈরি করছে, কার্বামিনো হিমোগ্লোবিন। সেই কম্পাউন্ড হিসেবে ট্রান্সপোর্টেড হচ্ছে। আর বাকি 70% ট্রান্সপোর্ট হচ্ছে CO3 আয়ন রূপে। ঠিক আছে? এই CO3 আয়নের মানে আয়ন তৈরি করছে, তার সাথে মানে কী বলে, কার্বনিক অ্যাসিড তৈরি করছে। কার্বনিক অ্যাসিড তৈরি করে সেইভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। তো কি হচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে কম্বাইন করছে, কার্বনিক অ্যানহাইড্রোজ এনজাইম সেটা কার্বনিক অ্যাসিড তৈরি করছে। সেই কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট করে H+ HCO3 আয়ন তৈরি করছে। এই H+ আয়ন লাগছে হিমোগ্লোবিনের সাথে গিয়ে, আর এই HCO3 আয়ন হচ্ছে কি প্লাজমায় বেরিয়ে আসছে। এবার এখানে যে HCO3 আয়ন প্লাজমায় বেরিয়ে আসছে, সেটাকে কম্পেনসেট করার জন্য প্লাজমা থেকে ক্লোরিন আয়ন এখানে ঢুকছে আরবিসির মধ্যে। এই যে HCO3 আয়নের কম্পেনসেট করতে ক্লোরিন আয়ন এখানে ঢুকছে, তো সেটাকে বলছে ক্লোরাইড শিফট। আচ্ছা, তো এইভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। আর এখানে হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিনের যে 4টে চেন রয়েছে, 2টো আলফা, 2টো বিটা, 2টো চেনের মধ্যে হিমোগ্লোবিনের যে পার্টটা রেড কালারে দেখানো হয়েছে, হিম পার্টের সাথে জোড়া লেগেছে হচ্ছে অক্সিজেন। হিম পার্টের সাথে জোড়া লেগেছে অক্সিজেন, আর যে চেনটা রয়েছে সেই চেনের সাথে কার্বন ডাই অক্সাইড আর H+ আয়ন জোড়া লেগেছে। প্রত্যেকটা চেনের সাথে একটা করে H+ আয়ন, একটা করে কার্বন ডাই অক্সাইড জোড়া লেগেছে, দিয়ে এটা তৈরি করেছে। এই চেনটার সাথেও একটা করে কার্বন ডাই অক্সাইড, একটা H+ আয়ন জোড়া লেগেছে। এই চেনটার সাথেও একটা হাইড্রোজেন আয়ন, একটা কার্বন ডাই অক্সাইড জোড়া লেগেছে, দিয়ে এইভাবে
চেনটা তৈরি হয়েছে, চেনটা তৈরি হয়ে যে কম্পাউন্ডটা তৈরি করেছে তার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, এইভাবে ট্রান্সপোর্টেড হয়েছে। তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট। আচ্ছা, এখানে আমরা একটা গ্রাফ দেখব, সেটা হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। মানে হচ্ছে অক্সিজেনের আমরা এখানে এক্স অ্যাক্সিসে ধরেছি পার্শিয়াল প্রেশার অক্সিজেনের, আর এখানে আমরা স্যাচুরেশন ধরেছি। অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যদি বাড়তে থাকে, ঠিক আছে, ডায়াগ্রামে দেখব। সাধারণত কি হতো গ্রাফে, এদিকে হচ্ছে পিপি অফ O2 পার্শিয়াল প্রেশার অক্সিজেন, আর এখানে আমরা কি দিলাম HB এর স্যাচুরেশন, পার্সেন্টেজ অফ HB, পার্সেন্টেজ অফ স্যাচুরেশন অফ HB মানে হিমোগ্লোবিনের স্যাচুরেশন। এবার অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বাড়ছে, হ্যাঁ বাড়ছে, তাহলে হিমোগ্লোবিনের স্যাচুরেশন মানে কি, আমি হিমোগ্লোবিনের যে গাড়িটা এঁকেছিলাম বা আমরা যে ডায়াগ্রামটা রেখেছিলাম এরকম চারটে রেখেছিলাম, তো এখানে অক্সিজেনগুলো ধরে আছে, তাহলে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার যদি বেশি হয় হিমোগ্লোবিন বেশি অক্সিজেন ক্যারি করবে, সেই যদি কনসেপ্ট হয় তাহলে কী হবে, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বাড়ছে তাহলে হিমোগ্লোবিনের স্যাচুরেশনও বাড়ছে, হিমোগ্লোবিন তত বেশি অক্সিজেন নিচ্ছে, তাহলে কার্ভটা হিসেব মতো সোজা হওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু আমরা দেখছি কি অ্যাকচুয়ালি কার্ভটা সোজা নয়, কার্ভটা হচ্ছে এরকম সিগময়েড। কেন এই জিনিসটা হচ্ছে, তার কারণ হলো হিমোগ্লোবিনের যে চারটে হিম প্রোটিন আমরা এখানে এঁকেছি, এরকম চারটে হিম প্রোটিন এঁকেছি, তো এগুলো ফুলের কুঁড়ির মতন, ঠিক আছে, এগুলো ফুলের কুঁড়ির মতন বন্ধ থাকছে। যখন অক্সিজেন আসছে হিমোগ্লোবিনের কাছে তখন অ্যাট এ টাইম হিমোগ্লোবিনের একটা কুঁড়ি ফুটে ফুল হচ্ছে, মানে ও একটা হিম ফার্স্টে একটা অক্সিজেনকে নিচ্ছে, আবার যখন অক্সিজেনের প্রেশার বাড়ছে আস্তে আস্তে আবার একটাকে নিচ্ছে, মানে আস্তে আস্তে করে এক একটা ফুল কুঁড়ি থেকে ফুল ফুটছে, তার মানে এক একটা হিম এক একটা করে অক্সিজেনকে নিতে থাকছে। তাহলে এখানে কার্ভটা কীরকম হচ্ছে, আস্তে আস্তে স্যাচুরেশন বাড়ছে, তার মানে প্রথমে স্যাচুরেশন কী ছিল, তারপরে আবার স্যাচুরেশন বাড়লো, দিয়ে আবার স্যাচুরেশন এই করতে করতে একটা টাইমে গিয়ে স্যাচুরেশন সব মানে হায়েস্ট হলো, ঠিক আছে। সেই জন্য একবারে বেড়ে না গিয়ে আস্তে আস্তে এইভাবে বাড়ছে বলে এটা সিগময়েড হচ্ছে। আচ্ছা, এবার টিস্যু সেলেতে কি হচ্ছে, যখন টিস্যুতে আসছে নিচের ডায়াগ্রামেতে, এখানে যখন টিস্যুতে আসছে আমরা আগে দেখলাম, তখন অক্সিজেনের অ্যাফিনিটি কমে যাচ্ছে, অক্সিজেন দিয়ে দিচ্ছে, তো তখন পার্শিয়াল প্রেশার কমে যাচ্ছে। তার মানে এই পার্শিয়াল প্রেশারে আগে যতটা ও অক্সিজেন দিতে পারছিল এখন সেই পার্শিয়াল প্রেশারে অক্সিজেন তো এখন দিয়ে দিয়েছে, কমে গেছে, স্যাচুরেশন কমে গেছে, তাহলে সিগমার কার্ভ এদিকে হেলে গেছে। এবার আস্তে আস্তে ঠিক তাই স্যাচুরেশন ঢেলে যাওয়ার জন্য টিস্যুতে কি অক্সিজেনের স্যাচুরেশন কম হচ্ছে, টিস্যুতে গিয়ে অক্সিজেন দিয়ে দিচ্ছে, হিমোগ্লোবিন ফ্রি হয়ে গিয়ে সেখানে কার্বন ডাই অক্সাইডও নিয়ে নিচ্ছে, তাহলে টিস্যুতে গিয়ে অক্সিজেন দিয়ে দেওয়ার জন্য ওর অ্যাফিনিটি কমে যাচ্ছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, তাই জন্য সিগময়েড কার্ভ আগে যে নর্মাল যে পজিশন ছিল সেখান থেকে ডান দিকে সরে গেছে, তাই জন্য এটাকে আমরা দেখাচ্ছি শিফট টু রাইট। এটা হচ্ছে কোথায়, টিস্যুতে। তাহলে কি বলছে, এটাকে আমরা বলছি বোর এফেক্টস, ডিক্রিজড কনসেন্ট্রেশন অফ CO2 and increased concentration of CO2 and H+ ion decreases the affinity of hemoglobin for O2। তার মানে কি, টিস্যুতে গিয়ে আমরা এইমাত্র এখানে কি দেখলাম, কার্বন ডাই অক্সাইড আর H+ আয়ন আসার জন্য, কার্বন ডাই অক্সাইড H+ আয়ন আসার জন্য কি হচ্ছে, অক্সিজেনটাও দিয়ে দিচ্ছে। এই যে এই ডায়াগ্রামটাতে আমরা দেখলাম, এই ডায়াগ্রামটাতে আমরা দেখলাম, এখানে কি দেখলাম আমরা, এখানে এই যে অক্সিজেন দিয়ে দিচ্ছে টিস্যুকে, কার্বন ডাই অক্সাইড আর H+ আয়ন এসেছে বলে অক্সিজেন দিয়ে দিচ্ছে ও টিস্যুকে, তাহলে কি অক্সিজেনের থেকে অ্যাফিনিটি ওর আসক্তি কমে যাচ্ছে। তাহলে টিস্যুর ক্ষেত্রে হচ্ছে কি, যখন কার্বন ডাই অক্সাইড আর H+ আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে তখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের আসক্তি কমে যাচ্ছে, তো এটা কি আমরা বলছি বোর এফেক্টস। ঠিক আবার উল্টোটাই, যখন অ্যালভিওলাইতে আসছে,
এই ডায়াগ্রামে আমরা এই ডায়াগ্রামটাতে দেখব। এই ডায়াগ্রামটাতে আমরা দেখছি যখন আবার টিস্যু থেকে যখন এখানে আসছে অক্সিজেন নিচ্ছে, তো মানে অ্যালভিওলাই থেকে অক্সিজেন নিচ্ছে, তখন এখানে আবার কি হচ্ছে, পার্শিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে। এবার এখানে গিয়ে কি হচ্ছে, ও কার্বন ডাই অক্সাইডটা দিয়ে দিচ্ছে অ্যালভিওলাইকে। এখানে যখন ও আসছে লাংসে গিয়ে কি হচ্ছে সেটা আমি দেখাই। আচ্ছা, এটা হচ্ছে হার্ট, আমি এখানে এটা হচ্ছে অ্যালভিওলাই, এটা হার্ট, এখানে আমি ডিঅক্সিজেনেটেড পার্টটা কীভাবে দেখিয়েছি। তো এবার আরবিসি এখানে এসে কী করছে, কার্বন ডাই অক্সাইডকে দিয়ে দিচ্ছে। এবার কার্বন ডাই অক্সাইডকে যেই ও ছেড়ে দিচ্ছে হিমোগ্লোবিন, তখন কি হচ্ছে, সেখানে উঠে উল্টোটা হচ্ছে, কার্বন ডাই অক্সাইডকে যেই ও ছেড়ে দিল, তখন এখানে কার্বনিক অ্যাসিডটা থেকে হাইড্রোজেন আয়ন বেরিয়ে গেল, তাই তো। কার্বন ডাই অক্সাইডকে যেই ছেড়ে দিল, তখন কার্বনিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়নটাও বেরিয়ে গেল, তখন কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেল, তখন আবার অক্সিজেন ভেতরে ঢুকে আসছে। তাহলে এবার এখানে হচ্ছে কি, অক্সিজেনের প্রতি ওর আসক্তি বেড়ে যাচ্ছে। যেমন এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন যে বেড়ে যাচ্ছে, তখন কার্বন ডাই অক্সাইড আর H+ আয়নের প্রতি ওর অ্যাফিনিটিটা কমে যাচ্ছে। ঠিক উল্টোটা হচ্ছে ঠিক অ্যালভিওলাইয়ের সাথে। তাহলে এখানে হচ্ছে এই যে এফেক্টটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি হ্যালডেন এফেক্ট। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা পড়ব পালমোনারি ভলিউম। পালমোনারি ভলিউমস মানে হচ্ছে কতটা এয়ার আমরা, পালমোনারি মানে লাংস রিলেটেড, কতটা এয়ার আমরা ইন্সপায়ার করছি, মানে আমরা বের করে দিচ্ছি, কতটা এয়ার আমরা এক্সপায়ার করছি, সেইটা আমরা কোনটার কত কি ভলিউম সেটা আমরা জানবো। আচ্ছা, এইটা এই যে ব্ল্যাক কালারে দেখিয়েছি, এইটাকে আমরা নর্মাল লাংস ধরে নিচ্ছি, একটা লাংস। তো এবার এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এটা থাকার পরে আমরা যখন টাইডাল ভলিউম মানে হচ্ছে কতটা আমরা এয়ার নর্মাল ইন্সপিরেশন করছি, ব্লু কালারে যেটা দেখিয়েছি সেটা মানে কতটা আমরা নর্মাল ইন্সপিরেশন করছি। নর্মাল থাকার পরে আমরা এমনি নর্মালি যে এয়ারটা আমরা নিচ্ছি সেটাকে আমরা কি বলছি, ইন্সপিরেশন করছি, ইনহেল করছি, বা আমরা নর্মাল এক্সপিরেশন করছি, নর্মালি এক্সহেল করছি। তো সেই যে অ্যামাউন্ট অফ এয়ার সেটাকে আমরা বলছি টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম মানে হচ্ছে দ্য ভলিউম অফ এয়ার নর্মালি ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড, এটার অ্যামাউন্ট কত, 500 ml মানে হাফ লিটার। তাহলে নাম্বার অফ টাইমস আমরা কতবার ব্রিথ করছি, আমরা ব্রিথ করছি 16 বার, 12 থেকে 16 বার। তাহলে পার 50 ml যদি একবার আমরা নিই, তাহলে আমরা যে 12 বার ব্রিথ করছি, তাহলে টোটাল মিনিটে আমরা কতটা এয়ার ইন্সপায়ার করছি বা এক্সপায়ার করছি, প্রায় 6 থেকে 8 লিটার। ঠিক আছে। আচ্ছা, এবারে রেড কালারে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে নর্মাল থাকার পর আমরা ফোর্সফুলি যেটা বার করে দিই, মানে নর্মাল একটা নিঃশ্বাস নিলাম, প্রশ্বাস নিলাম, বা আমরা ইনহেল করলাম, আমরা সেই ইনহেল করার পর জোর করে আমরা আবার কিছুটা এয়ার নিচ্ছি, সেই জোর করে যে এয়ারটাকে আমরা নিচ্ছি সেইটাকে আমরা বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের ডেফিনেশন কি বলছে, অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড আফটার আ নর্মাল এক্সপিরেশন। একটা নর্মাল এক্সপিরেশন করে দেওয়ার পর আমরা জোর করে যে এয়ারটাকে নিচ্ছি সেটাকে আমরা বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটার অ্যামাউন্ট হতো 250 থেকে 3000 ml। আচ্ছা, এক্সপিরেশনে যখন আমরা করছি, এক্সপিরেশন করার সময় কিন্তু টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম দুটোই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে। এবার নর্মাল এক্সপিরেশন যখন হলো, তার মানে কি ব্লু আর রেড দুটোই বেরিয়ে গেল, অ্যামাউন্ট অফ এয়ার বেরিয়ে গেল। এবার আমরা জোর করে যে এয়ারটাকে বার করছি সেটা হচ্ছে এই গ্রিন কালারটা, সেই যে জোর করে আমরা বের করে দিচ্ছি যে এয়ারটা, সেটাকে আমরা বলছি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে। এটার অ্যামাউন্ট হচ্ছে 1000 থেকে 1100 ml এর ভলিউম। আচ্ছা, এখানে ইয়েলো কালারে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে রেসিডিউয়াল ভলিউম,
জোর করে আমরা চেষ্টা করেও কিন্তু এই এয়ারটা লাংস থেকে বার করতে পারবো না, এই এয়ারটা লাংসে সবসময় থেকেই যায়, তাই এই এয়ারটাকে আমরা বলছি রেসিডিউয়াল ভলিউম। মোটামুটি এক্সপিরেটেড রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম দুটো কিন্তু প্রায় ইকুয়াল অ্যামাউন্টেই থাকে। আচ্ছা, এবার আমরা পড়বো রেসপিরেটরি ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে হচ্ছে যখন 2-3টে ভলিউমকে আমরা একসাথে করছি তখন আমরা তাকে বলছি ক্যাপাসিটি। যেমন আমরা এই ডায়াগ্রামটাতে দেখি, এখানে কি দেখছি, আচ্ছা এখানে আমরা কি দেখছি, এটা টাইডাল ভলিউম, মানে নর্মাল যে অ্যামাউন্ট অফ এয়ারটা আমরা ইন্সপায়ার করছি আর এক্সপায়ার করছি বা ইনহেল করছি বা এক্সহেল করছি, এটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম রেটটা একটু আগে আমরা পড়লাম, যে মানে যেটা আমরা জোর করে টেনে নিচ্ছি, মানে নর্মাল একটা ব্রিদিং করার পর জোর করে যে এয়ারটাকে আমরা নিচ্ছি ইনহেল করছি সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর গ্রিনটা হচ্ছে কি পড়েছি আমরা, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে জোর করে যে এয়ারটা আমরা বের করে দিচ্ছি, আর এটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, তাহলে এই আইআরভি আর টিভিকে একসাথে আমরা বলছি ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা আইসি। আইসি মানে হচ্ছে আইআরভি প্লাস টিভি, টিভি মানে হচ্ছে কি টাইডাল ভলিউম। তো এদের অ্যামাউন্ট, আইআরভি অ্যামাউন্ট হচ্ছে 250 through 300 ml প্লাস টিভি হচ্ছে 500 ml, তার মানে আইসি মানে ইন্সপিরেটরি ক্যাপাসিটি হলো কত, 3000 থেকে 3500 ml। আচ্ছা, এবার এক্সপিরেটরি ক্যাপাসিটি কোনটা, টাইডাল ভলিউম আর এই মানে ব্লু আর এই গ্রিন পার্টটা একসাথে হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, সেটার অ্যামাউন্টটা দেখি এখানে, এক্সপিরেটরি ক্যাপাসিটি ইআরভি আর টিভি, একে আমরা এক্সপিরেটরি ক্যাপাসিটিকে বলছি ইসি, তাহলে 1000 থেকে 1100 প্লাস 500 একসাথে মিলিয়ে হচ্ছে 1500 থেকে 1600 ml। এটা হলো আমাদের পালমোনারি ক্যাপাসিটি। পালমোনারি ক্যাপাসিটির আন্ডারে আমরা আরও একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে এই আইআরভি, টিভি আর ইআরভি এই তিনটেকে একসাথে মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, যেটার অ্যামাউন্ট হচ্ছে 3400 থেকে 4800 ml। আচ্ছা, এবারে আমরা কতটা এই যে এই যে প্রত্যেকটার অ্যামাউন্ট আইআরভি, টিভি, ইআরভি এগুলোর অ্যামাউন্ট আমরা গ্রাফে কতটা কি নিচ্ছি সেটা প্লট করতে পারি। সেটা যে মানে আমরা অ্যাপারেটাসটা ইউজ করি এটা করার জন্য সেটাকে আমরা বলছি স্পাইরোমিটার। ঠিক আছে, এটাকে আমরা বলছি স্পাইরোমেট্রি। আচ্ছা, তো কীরকমভাবে হচ্ছে, এখানে একটা, এটা হচ্ছে স্পাইরোমিটারটা, এখানে স্পাইরোমিটারের ভিতরে এটাতে জল আছে, জলের এখানে একটা উল্টানো মতন মগের মতন জিনিস রয়েছে, তার পেছনে একটা এরকম পুলি লাগানো আছে। ঠিক আছে, পুলির শেষে এখানে একটা পেন আছে, আর এটা হচ্ছে কাগজটা, এই পুলির পেনের মাথায় কালি আছে, সেই কালিতে এই কাগজের ওপরে এভাবে গ্রাফটাকে ড্র করবে। আচ্ছা, এবার এই এখানে যে হিউম্যান বিংটা রয়েছে সে এখানে নর্মাল সে ইন্সপিরেশন এক্সপিরেশন করছে। তো নর্মাল যখন সে এয়ার নিচ্ছে, যখন টানছে তখন কি হচ্ছে, এয়ার কমে যাচ্ছে, এটা নিচের দিকে নামছে, তখন এটা ওপরে উঠছে, তাহলে এটা হচ্ছে এক্সপিরেশন, মানে ইন্সপিরেশন এক্সপিরেশন, আবার ইন্সপিরেশন, আবার এক্সপিরেশন, আবার ইন্সপিরেশন এক্সপিরেশন, আবার ইন্সপিরেশন আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, জোর করে একটুখানি বেশি নিঃশ্বাস নিয়ে নিল। ঠিক আছে, তাহলে এটা হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আইআরভি। আবার সে এক্সপিরেশন করলো, এক্সপিরেশন করার পরে আবার ইন্সপিরেশন করলো, করে এবার জোর করে কিছুটা এয়ার বের করে দিল, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক আছে, করার পরে আবার নর্মাল নিল। তার মানে এখানে আমরা ক্যালকুলেট করতে পারছি, আইআরভি ক্যালকুলেট করতে পারছি এক্সট্রা কতটা ও নিল, মানে নর্মাল নিঃশ্বাস নেওয়ার পর জোর করে আবার কিছুটা নিঃশ্বাসও নিল। ইআরভি নর্মাল এক্সপিরেশন হওয়ার পরে জোর করে কিছুটা ও আবার হাওয়া বা এয়ারকে বার করলো, সেটা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা বার করলাম। আর এই দুটোকে একসাথে নিয়ে আমরা ইন্সপিরেটরি ক্যাপাসিটি বার করতে পারবো, আর এই এক্সপিরেশন আর ইআরভিকে একসাথে নিয়ে আমরা এক্সপিরেটরি ক্যাপাসিটি বার করতে পারছি। ঠিক আছে,
এখানে আমরা কিন্তু রেসিডিউয়াল ভলিউম ক্যান নেভার বি মেজার্ড বাই স্পাইরোমেট্রি। রেসিডিউয়াল ভলিউমটা কিন্তু আমরা এখানে মেজার করতে পারছি না স্পাইরোমেট্রি দিয়ে। আচ্ছা, এবারে আমরা পড়ছি রেগুলেশন অফ ব্রিদিং। রেগুলেশন দু রকমের আছে, একটা কেমিক্যাল কন্ট্রোল, একটা নিউরাল কন্ট্রোল। ফার্স্ট আমরা নিউরাল কন্ট্রোলটা দেখছি, মানে নর্মাল কীভাবে রেগুলেশন হচ্ছে। আচ্ছা, এখানে ব্রেনের যে ডায়াগ্রামটা এখানে আঁকা হয়েছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্রেনের সেরিব্রাম, এটা মিড ব্রেন, এটা ফোর ব্রেনের 3টে পার্ট রয়েছে। পন্স, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, আর এটা হচ্ছে সেরিবেলাম। ঠিক আছে, তো মেডুলা অবলঙ্গাটায় যে একটা সেন্টার আছে, যেই সেন্টারটাকে আমরা বলছি রেসপিরেটরি রিদম সেন্টার, সেই কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে। কাকে দিচ্ছে ইনস্ট্রাকশন? এখানে এটা লাংসের ভেতরে এটা হচ্ছে ভিসারাল ফ্লোরা, বাইরের দিকে রয়েছে প্যারাইটাল ফ্লোরা। এটা হচ্ছে রিবস, এগুলো হচ্ছে রিবস রয়েছে। এটা আমরা সাইড ভিউ দেখছি, এটা হচ্ছে রিবসের মাঝে রেড কালারে এগুলো রয়েছে ইন্টারকস্টাল মাসলস। তো এখান থেকে নিউরন এসে ইন্টারকস্টাল মাসলসের কাছে রয়েছে। ঠিক আছে, তো এবার কি হচ্ছে, এই রেসপিরেটরি রিদম সেন্টার সিগন্যাল পাঠাচ্ছে এই ইন্টারকস্টাল মাসলসকে। ঠিক আছে, মাসলসকে পাঠানোর জন্য কি হচ্ছে, এই মাসল কন্ট্রাক্ট করছে, আর কন্ট্রাক্ট করার জন্য ভেতরে ভলিউম বেড়ে যাচ্ছে, এয়ার প্রেশার কমে যাচ্ছে, তখন বাইরে থেকে এয়ার ভেতরে ঢুকছে। আচ্ছা, তো রেসপিরেটরি রিদম সেন্টার এ কিন্তু শুধু ইনস্ট্রাকশন দিতেই পারে, এ কিন্তু নিজে থেকে বন্ধ হতে পারে না। তাহলে একে বন্ধ যদি কেউ না করে তাহলে কি এয়ার ঢুকে যাবে, তো যদি কন্ট্রাক্ট করেই রাখে এয়ার ঢুকে গিয়ে লাংসকে ফাটিয়ে ফেলতে পারে। তাই জন্য একে কন্ট্রোল করার জন্য পন্স, এই যে রেড কালারে আঁকা হয়েছে ব্রেনের একটা পার্ট পন্স, এই পন্সের আর একটা সেন্টার আছে যার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। ঠিক 2 সেকেন্ডের জন্য এই ইম্পালস পাঠায় কন্ট্রাকশনে, ঠিক 2 সেকেন্ড পর আবার এই ইনস্ট্রাকশন পাঠায় একে থামতে, মানে একে বলে থেমে যেতে আর ইনস্ট্রাকশন না দিতে। সেজন্য 2 সেকেন্ডের পর একে যেই থামতে বলে বা তারপরের 3 সেকেন্ড কিন্তু রিল্যাক্সড হয়ে থাকে। সেই রিল্যাক্স হয়ে থাকার জন্য এই মাসলসগুলো আর তখন কন্ট্রাক্ট করে না। আচ্ছা, এবার যখন এই ডায়াগ্রামটাতে আমরা একটু দেখি, সেটা এই যে ডায়াগ্রামটা এখানে দেখিয়েছি, ফার্স্টে রিদম সেন্টার 2 সেকেন্ড একে কন্ট্রাক্ট করলো, ইনহ্যালেশন হলো। হ্যাঁ, এবার ইনহ্যালেশন হওয়ার পর আবার পরে এক্সহ্যালেশন হচ্ছে, 3 সেকেন্ড রিল্যাক্সড হচ্ছে। কারণ আমরা জানি এক্সহ্যালেশনের সময় কিন্তু কোনো মাসল কাজ করছে না। এক্সহ্যালেশনটা জাস্ট যে মাসলসগুলো রিল্যাক্স হয়ে ইন্সপিরেশন করালো, যে মাসলসগুলো কন্ট্রাক্ট করে ইন্সপিরেশনটা করালো, সেই মাসলসগুলোই যখন আবার রিল্যাক্স করছে তখন ইনহ্যালেশন বা এক্সপিরেশন হচ্ছে। তো এই 3 সেকেন্ডে এক্সপিরেশনটা হওয়ার পর আবার 2 সেকেন্ডের মাথায়, যে 3 সেকেন্ড হয়ে গেলো, তারপর আবার 3 সেকেন্ড পরে 2 সেকেন্ডের জন্য, মানে ও ইম্পালসটা পাঠাচ্ছে 2 সেকেন্ডের জন্য, ও কন্ট্রাক্ট করাচ্ছে ইন্টারকস্টাল মাসলস আর ডায়াফ্রামকে 2 সেকেন্ডের জন্য কন্ট্রাক্ট করাচ্ছে, দিয়ে আবার পরে 3 সেকেন্ডেও থেমে যাচ্ছে। ঠিক আছে, তোকে থামতে বলছে নিউমোট্যাক্সিক সেন্টার, আর ইনস্ট্রাকশনও 3 সেকেন্ড পরে যখন আবার ও শুরু হচ্ছে, সেই শুরুটা করছে এখানে পন্সে আরও একটা সেন্টার আছে যার নাম হচ্ছে কি অ্যাপনিউস্টিক সেন্টার। সেই অ্যাপনিউস্টিক সেন্টার ওকে আবার 2-3 সেকেন্ডের মাথায় গিয়ে আর বলছে যাও আবার গিয়ে তুমি ইম্পালস পাঠাও। তো আবার তখন গিয়ে ইম্পালস পাঠিয়ে এদেরকে আবার কন্ট্যাক্ট করাচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই যে নিউরাল কন্ট্রোলটা আমরা দেখছি, এটা হচ্ছে ব্রিদিংয়ের নিউরাল কন্ট্রোল। আচ্ছা, ব্রিদিংয়ে যে নিউরাল কন্ট্রোলটা আমরা দেখলাম, সেটা কিন্তু নর্মাল ব্রিদিংটাকে আমাদের কন্ট্রোল করছে, ওইভাবে আমাদের চলছে। কিন্তু যখন আমরা এক্সারসাইজ করছি তখন কি হচ্ছে, তখন কিন্তু আমাদের একটা টাইমে ব্রিদিং রেট বেড়ে যাচ্ছে। তাহলে সেইটা কীভাবে কন্ট্রোল হচ্ছে, সেটা জেনারেলি কন্ট্রোল হচ্ছে আমাদের কেমিক্যাল কন্ট্রোল, আমাদের সেটা কন্ট্রোল করছে। ঠিক আছে,
তো তখন কি হচ্ছে, যখন আমাদের এক্সারসাইজ করছি তখন আমাদের কার্বন ডাই অক্সাইড মানে অক্সিজেন বেশি আমাদের নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড আর H+7 বেশি কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে, অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, কারণ আমাদের অক্সিজেন সেই সময় দরকার পড়ছে। আমরা হাঁপাতে থাকি যখন আমরা এক্সারসাইজ করি বা দৌড়াই, আমরা হাঁপাতে থাকি, তখন কি হয়, আমরা বেশি কার্বন ডাই অক্সাইডটা বাইরে বার করে দিতে থাকি আর অক্সিজেনটা নিতে থাকি, নেওয়ার চেষ্টা করি। তো সেই সময় কী হয়, যখন দেখে যে অক্সিজেন কমে যাচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তখন আমাদের বডি কীভাবে সেটা ডিটেক্ট করে যে বডিতে কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে আর বেড়ে যাচ্ছে, তখন সেটা আমাদের বডিতে কিছু কেমো রিসেপ্টার আছে, সেই কেমো রিসেপ্টার সেটাকে ডিটেক্ট করে যে আমাদের বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, H+7 বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। ঠিক আছে, সেই কেমো ডিটেক্ট সেন্টারটা কোথায় থাকে, দুটো জায়গায় থাকে, একটা থাকে মেডিউলাতে, ঠিক আছে, সেন্ট্রাল কেমো রিসেপ্টার দুটো আছে, একটা সেন্ট্রালি লোকেটেড, একটা পেরিফেরালি লোকেটেড। তো সেন্ট্রালি লোকেটেড হচ্ছে কোথায়, যেটা আমাদের এই মেডুলাতে রয়েছে, এই গ্রিন কালারের একটা পার্ট দেখানো হয়েছে, এটা হচ্ছে কেমো রিসেপ্টার। হ্যাঁ, এই সেন্স করে যখন ব্লাডের মধ্যে তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, অক্সিজেন কমে গেছে, সেই ব্লাড আসছে ব্রেনের মধ্যে, তখন এই কেমো রিসেপ্টার সেটাকে সেন্স করে নিচ্ছে, ও বুঝে দিচ্ছে ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, অক্সিজেন কমে গেছে। তখন এই আবার কোথায় যাচ্ছে, এই তখন গিয়ে কিন্তু সেই আবার ওই এই ডায়াগ্রামটাতে চলে আসছে, এই রিদম সেন্টারকে বলছে যাও গিয়ে তুমি আবার কন্ট্যাক্ট করাও, মানে ও তখন আবার কন্ট্রাকশন বাড়াচ্ছে, মানে ও তখন আবার বেড়ে যাচ্ছে, কন্ট্যাক্ট করাচ্ছে, আবার একে বন্ধ করাচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, আবার একে চালু করাচ্ছে অ্যাপনিউটিক সেন্টার। ঠিক আছে, এইভাবে আবার কন্ট্রোলটা হতে থাকছে। আর পেরিফেরাল কেমো রিসেপ্টরটা কোথায় থাকে, এটা আমাদের হার্টের কি বেরিয়েছে, এটা অ্যাওটা বেরিয়েছে, অ্যাওটা থেকে যে আরেকটা আর্টারি বেরোয় সেটাকে আমরা বলছি ক্যারোটিড আর্টারি। তো এইখানে কিছু কেমো রিসেপ্টর রয়েছে, যাদেরকে আমরা বলছি কি অ্যাওটিক বডি আর ক্যারোটিড বডি। ঠিক আছে, এখানে কেমোসেন্সিটিভ এরিয়া, এখানে যখন ব্লাড আসছে তখন ঠিক একই রকমভাবে এই কেমো রিসেপ্টারগুলো সেন্স করছে এবং সেন্স করে গিয়ে ঠিক আবার সেই রিদম সেন্টারকে বলছে যে যাও গিয়ে তুমি ইন্টারকস্টাল মাসেলস আর ডায়াফ্রামকে কন্ট্যাক্ট করাও, তখন সে গিয়ে আবার কন্ট্যাক্ট করাচ্ছে, আবার নিউমোট্যাক্সিক সেন্টার গিয়ে সেটাকে বন্ধ করছে, আবার অ্যাপনিউটিক সেন্টার সেটাকে গিয়ে স্টার্ট করছে। ঠিক আছে, তো এইভাবে ব্রিদিং রেট আমাদের রেগুলেশন চলছে। আচ্ছা, এবার আমরা ডিসঅর্ডার পড়বো। ডিসঅর্ডার মানে কিছু রেসপিরেটরি ডিসঅর্ডার রয়েছে, যেমন ফার্স্ট হচ্ছে অ্যাজমা। অ্যাজমাতে আমরা কি দেখছি, অ্যাজমায় এটা জেনারেলি কি হয়, অ্যাজমার পেশেন্টটা একটু হাঁপাতে থাকে। ঠিক আছে, নর্মাল ব্লাডের যে ভেসেলস, সেই নর্মাল ভেসেলসে কী হচ্ছে, আমি এখানে একটা জিনিস আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। নর্মাল ব্লাডের যে ভেসেলস রয়েছে, সেই ব্লাডের ভেসেলসটা যখন এখান দিয়ে যতটা পরিমাণে ব্রঙ্কাস দিয়ে যতটা এয়ার যেতে পারতো ট্র্যাকিয়ার মধ্যে দিয়ে বা ব্রঙ্কিওলের মধ্যে দিয়ে, এখন অ্যাজমা পেশেন্টদের কী হচ্ছে, এটা ব্রঙ্কিওলের প্যাসেজটা অনেক যদি ছোটো হয়ে যাচ্ছে, মানে যতটা এয়ার এখান দিয়ে যেতে পারে, এই ডায়ামিটার দিয়ে যতটা যেতে পারে, এই ডায়ামিটার দিয়ে ততটা এয়ার তো পাস করতে পারবে না। তখন কি তাদের ফোর্সফুলি জোর করে, মানে অনেক কসরত করে, অনেক পরিশ্রম করে তাদেরকে নিঃশ্বাস নিতে হচ্ছে। তো সেই কষ্ট করে নিঃশ্বাস নেওয়াটাই হচ্ছে অ্যাজমা। তো কেন হচ্ছে এটা, যখন কোনো ইনফেকশন, এটা অ্যাকচুয়ালি একটা অ্যালার্জিক ইনফেকশন, কি হয় যখন ব্লাডের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা কিছু চলে আসে, নর্মাল ইনফেকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা দেখছি, যখন ব্লাডের মধ্যে কোনো ইনফেকশান চলে আসছে ব্যাকটেরিয়া জাতীয় কিছু, তখন সে কী করছে, এই ভেসেলসকে ভেদ করে চলে আসছে এই ব্লাডের মধ্যে। এই ব্লাডের এখানে রয়েছে মাস্ট সেলসের সাথে এসেও অ্যাটাচড হচ্ছে। যেই ও মাস্ট সেলের সাথে এসে অ্যাটাচড হচ্ছে, তখন কি হচ্ছে, তখন এই মাস্ট সেল হিস্টামিন বের করছে। সেই হিস্টামিন কি করছে, এই দুটো কাজ করে হিস্টামিন, একটা হচ্ছে ভ্যাসোডাইলেটরের কাজ করছে আর একটা বঙ্কো কনস্ট্রিক্টরের কাজ করছে।
ভ্যাসোডাইলেটার মানে হচ্ছে কি করছে, ও ব্লাড ভেসেলসগুলোকে একটুখানি ফোলা ফোলা করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে ডায়ামিটারগুলো। আর ব্রঙ্কো কনস্ট্রিক্টর মানে ও ব্রঙ্কিওলেরকে ডায়ামিটারটাকে ছোট করে দিচ্ছে। এতে কি হচ্ছে, ব্রঙ্কিওলের ডায়ামিটার দিয়ে ছোট করে দিল, ব্রিদিং এয়ারটাও নিতে পারছে না, অসুবিধা হচ্ছে। আর আরবিসি ভ্যাসোডাইলেটার মানে হচ্ছে যে এখানে ব্লাড ভেসেলস যখন ও বাড়িয়ে দিচ্ছে, ডাইলেট করছে, তখন সেখানে ডাব্লিউবিসি আসছে। সেই ডাব্লিউবিসি এসছে এবং ইনফ্লামেশন করছে। এবার এই ডাব্লিউবিসি এক রকমের কেমিক্যাল বার করছে। এই কেমিক্যালের জন্য এই ওয়াল লেয়ারটাতে যেটা রয়েছে সেখানে ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশনের জন্য এই ওয়াল লেয়ার বা ব্রঙ্কিওলের এই প্রাচীরটা অনেক বেশি ছোট হয়ে কুঁচকে যাচ্ছে, যার ফলে এয়ার প্যাসেজ মানে ফ্লো করতে পারছে না। ঠিক আছে, তাই জন্য অ্যাজমা পেশেন্টদের খুব হাঁপানি হয়, মানে ওদের খুব কষ্ট করে নিঃশ্বাস নিতে হচ্ছে। আচ্ছা, নেক্সট ডিসঅর্ডার হচ্ছে অকুপেশনাল মানে হচ্ছে যারা যে পেশায় কাজ করছে তাদের সেখানে থাকার জন্য যে সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার। সেখানে কি হচ্ছে, এখানে লাংসের ভেতরে এই ধরো তারা কয়লায় কাজ করছে, তাহলে কি কয়লার ডাস্ট পার্টিকেলসগুলো আসছে। এবার নর্মালি ডাস্ট পার্টিকেলস বা বাইরে কোনো ফরেন বডি আসলেই ডাব্লিউবিসি সেখানে গিয়ে কাজ করে। তাহলে ডাব্লিউবিসি যেই দেখছে যে এই ফরেন পার্টিকেলসগুলো আসছে, ও তখনই সেখানে চলে এসে সেখানে এক ধরনের কেমিক্যাল রিলিজ করছে, করে সেগুলোকে ধ্বংস করতে থাকছে। এতে কি হচ্ছে, বছরের পর বছর এইভাবে ধ্বংস করতে করতে ও হাঁপিয়ে পড়ছে। তখন কি হয়, এখানে এক ধরনের টিস্যু গ্রো করতে থাকে। সেই টিস্যুগুলোকে আমরা বলছি কি ফাইব্রাস টিস্যু। আর এই যে প্রসেসটা হচ্ছে, যার ফলে হচ্ছে কি ব্রঙ্কিওলের গায়ে এভাবে টিস্যু গ্রো করে যাওয়ার জন্য রেসপিরেটরি ডিসঅর্ডার তৈরি হচ্ছে বা ব্ল্যাক প্যাচ তৈরি হচ্ছে, সেইগুলোকে আমরা বলছি ফাইব্রোসিস। সিলিকোসিস ঠিক একই রকমভাবে সিলিকোসিস হচ্ছে সিলিকন থেকে হচ্ছে। অ্যাসবেস্টোসিস হচ্ছে নিউমোকনিওসিস, কোল থেকে হচ্ছে। আচ্ছা, এবার আছে অল্টিটিউড সিকনেস। উচ্চতায় গেলে আমাদের শ্বাসকষ্ট হয়। তার কারণ হচ্ছে যখন উচ্চতায় যাই তখন আমাদের কিডনি একটা কেমিক্যাল সিক্রেট করে, যেটাকে আমরা বলছি এরিথ্রোপোয়েটিন। এই এরিথ্রোপোয়েটিন কী হয়, বোন ম্যারোকে অ্যাক্টিভেট করছে আরবিসি তৈরি করার জন্য। এবার হিল রিজিয়নে গেলে আমাদের বডির মধ্যেই অ্যাডাপ্টেশনটা হতে থাকে। নয়তো হিল রিজিয়নে গিয়ে হঠাৎ করে উঠলে আমাদের নজিয়া, ফ্যাটিক, মাথা ঘোরা এই সমস্ত প্রবলেমগুলো আসে। এবার তখন আমাদের বডি আস্তে আস্তে ওইখানে থাকতে থাকতে কীরকম অ্যাডাপ্টেশন করে, কিডনি থেকে ওই এরিথ্রোপোয়েটিন বেরোচ্ছে, সেটা বোন ম্যারোর উপর কাজ করছে। বোন ম্যারোকে বলছে বেশি করে আরবিসি তৈরি করতে। তখন বেশি যে আরবিসি তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি পলিসাইথেমিয়া। এবার বেশি আরবিসি তৈরি হচ্ছে মানে কি, ও বেশি হিমোগ্লোবিন নিচ্ছে। তার মানে যারা হিল রিজিয়নে থাকে তাদের কিন্তু টিস্যুতে বেশি হিমোগ্লোবিন থাকে, মানে হিমোগ্লোবিনের মধ্যে একটা চেঞ্জ আসে। তার ফলে হয় কি, হিমোগ্লোবিন সব অক্সিজেন টিস্যুকে, মানে হিল রিজিয়নে গেলে কি হচ্ছে, অক্সিজেনের ডিম্যান্ড বেড়ে যাচ্ছে সেলেতে। এবার সেখানে অক্সিজেন তখন হিমোগ্লোবিন কী করছে, আমরা দেখলাম আমাদের নর্মাল যখন আমরা অক্সিজেন ট্রান্সপোর্ট করলাম সেখানে আমরা দেখলাম টিস্যুকে কিন্তু 4টে অক্সিজেন ক্যারি করলেও দিচ্ছে একটা। বাট হিল রিজিয়নে যে হিমোগ্লোবিন, যে মানুষদের ব্লাডের যে হিমোগ্লোবিন আমরা দেখি ওখানকার হিউম্যান বিংসদের, তো সেখানে আমরা দেখছি কি হিমোগ্লোবিনে একটু চেঞ্জ আসে, ওরা 4টে অক্সিজেনই টিস্যুকে দিয়ে দেয়। ঠিক আছে, তো অক্সিজেনের প্রতি যে অ্যাফিনিটিটা রয়েছে, যে আসক্তিতা রয়েছে হিমোগ্লোবিনে, সেটা হিল রিজিয়নদের যারা থাকে আর কি, তাদের আরবিসিতে সেটা দেখা যায় যে অক্সিজেনের প্রতি ওদের অ্যাফিনিটিটা অনেক কম। আর এর ফলে হয় কি, ব্রিদিং রেট অনেক বেড়ে যায়, কারণ বেশি অক্সিজেন হিমোগ্লোবিন ক্যাচ করতে পারে, তাই জন্য বেশি অক্সিজেন ঢোকে, সেই জন্য ব্রিদিং রেটও বেড়ে যায়। ঠিক আছে, তো এটা কি আমরা বলছি অল্টিটিউড সিকনেস। আচ্ছা, এবার আসছে এমফাসিমা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলবো
অ্যাজমাতে এই যে ব্রঙ্কো মাসেলস রয়েছে, ঠিক আছে, মাসেলস ভ্যাসোডাইলেশন হচ্ছে আর ব্রঙ্কো কনস্ট্রিকশনে কনস্ট্রিক্ট করে যাচ্ছে। অ্যাজমা পেশেন্টদের ইনহেলার ইউজ করতে বলা হয়। তো ইনহেলার কেন ইউজ করে? ইনহেলারের মধ্যে অ্যান্টিহিস্টামিন থাকে। অ্যান্টিহিস্টামিন থাকার জন্য কি হচ্ছে, ওই মাসেলস থেকে ওই হিস্টামিনটা বেরোচ্ছে না, হিস্টামিনই তো এই দুটো কাজ করাচ্ছে, ভ্যাসোডাইলেশন করায় আর ব্রঙ্কো কনস্ট্রিকশন করায়। তো হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন ফ্যাক্টর কী করবে, এই দুটোকে বন্ধ করবে, তার ফলে কী হবে, ওদের নিঃশ্বাস নিতে সুবিধা হবে। আচ্ছা, এমফ্যাসিমা হচ্ছে এটা মেনলি সিগারেট স্মোকারদের ক্ষেত্রে এটা হয়। এটা হচ্ছে নর্মাল একটা হেলদি অ্যালভিওলাই। হ্যাঁ, তো যখন সিগারেট স্মোকারদের ক্ষেত্রে কী হচ্ছে, এই অ্যালভিওলার ওয়ালগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, ওয়ালগুলো ড্যামেজ হয়ে গিয়ে এরকম হয়ে যাচ্ছে, তার ফলে ব্রিদিং প্রবলেম আসছে। তো এই জিনিসটাকে আমরা বলছি এমফ্যাসিমা। আচ্ছা, লাস্ট বলবো বেন্স, যেটা জলের নিচে গেলে হয়। জলের নিচে যারা যায় সাধারণত ডুবুরি, তো এরা কি করছে, এয়ার সিলিন্ডার নিয়ে নিচে নামছে। এবার কি সিলিন্ডারের মধ্যে রয়েছে অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে। যখন ওরা নিচে নামছে তখন কি এইখানে ওরা মাস্ক পরা আছে, এখান থেকে এয়ার নিয়ে নর্মাল ব্রিদিং করছে। এবার এর মধ্যে কি নাইট্রোজেন গ্যাসও রয়েছে। যখন ব্রিদিং করছে ওরা, এই নাইট্রোজেন গ্যাস ওদের ব্লাডের ভেসেলসের মধ্যে ঢুকে যাচ্ছে, ব্লাড ভেসেলসের মধ্যে ঢুকে গিয়ে এরকম ছোটো ছোটো বাবল তৈরি করছে। এবার জলের নিচে যখন যাচ্ছে কি প্রেশার বাড়ছে, তো প্রেশার বাড়ার জন্য আমরা কি জানি, যখন প্রেশার বাড়ায়, কোকাকোলার বোতলে কি হয়, হাই প্রেশার থাকে, যখন খুব প্রেশার দিয়ে ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, যে জন্য ছিপি খুললেই বাবল, বড় বড় বাবলস হয়ে বোতল থেকে বাইরে বেরিয়ে আসে, তাই তো? ঠিক সেরকমই যখন জলের নিচে নামছে, সমুদ্রের অনেক নিচে নামছে, তখন ওখানে প্রেশার হাই, তার ফলে গ্যাসগুলো ব্লাডের মধ্যে অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাচ্ছে। এবার যখন ও বাইরে বেরিয়ে আসছে, আস্তে আস্তে যখন জল থেকে ওপরে উঠে আসছে, তখন সমস্যাটা তো হয় তখনই, যদি ও হঠাৎ করে ওপরে উঠে আসে, তাতে করে কী হবে, যে নাইট্রোজেন বাবলসগুলো ছোটো ছোটো ছিল, সেগুলো হঠাৎ করে বড় বড় বাবলস তৈরি হয়ে যাবে। এর ফলে গিয়ে কখনো ওগুলো জয়েন্টে আটকে যেতে পারে, কোনো কোনো সময় মৃত্যুর কারণও হতে পারে। জয়েন্টে আটকে গেলে যে পেন হবে সেটা খুবই মারাত্মক। তো এই জিনিসটাকে বেন্স বলে। এর জন্য কি করা উচিত, এর জন্য তাকে আস্তে আস্তে উপরে উঠতে হবে। ফার্স্টে কিছুটা উপরে উঠে গিয়ে সেইখানে কিছুক্ষণ থাকতে হবে, তারপর আবার কিছুটা উঠে গিয়ে সেখানে কিছুক্ষণ স্টে করবে। এই করতে করতে আস্তে আস্তে জলের উপরে উঠে আসতে হবে, ঠিক আছে? তো এটা গেল বেন্স। আচ্ছা, তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেমে আমরা স্ট্রাকচার পড়লাম, স্টেপস অফ রেসপিরেশন পড়লাম, মেকানিজম অফ ব্রিদিং পড়লাম, গ্যাসিয়াস এক্সচেঞ্জ পড়লাম, অক্সিজেন ট্রান্সপোর্ট পড়লাম, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট পড়লাম, কী কী ফ্যাক্টরের জন্য হিমোগ্লোবিনের প্রতি ওর অ্যাফিনিটি, আমরা গ্রাফটা বোর আর হ্যালডেন এফেক্ট পড়লাম, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ পড়লাম, পালমোনারি ভলিউম, পালমোনারি ক্যাপাসিটি পড়লাম, স্পাইরোমিটার পড়লাম, রেগুলেশন অফ ব্রিদিংয়ে আমরা নিউরাল কেমিক্যাল কন্ট্রোল দেখলাম, আর ডিসঅর্ডারগুলো পড়লাম, ঠিক আছে? তো এই হলো আমাদের রেসপিরেটরি সিস্টেম। এবারে বইটা ভালো করে পড়ো, আবার যদি কোথাও প্রবলেম হয় আমি আবার বলবে আমাকে, আমি আবার এক্সপ্লেন করে দেবো। আর চ্যাপ্টার রেডি হয়ে গেলে আমাকে বলবে, তারপরে আমি আবার কোয়েশ্চেন দিয়ে দেবো চ্যাপ্টারের উপরে যে যে কোয়েশ্চেন্সগুলো হতে পারে।